আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত জুন মাসে তৃতীয় দফায় ক্ষমতায় আসার ১০০ দিন পূরণ হবে ১৭ সেপ্টেম্বর। এই দিনটি আবার মোদীর জন্মদিনও। এই উপলক্ষে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সরকার ও বিজেপি। কিন্তু এই দফায় মোদীর সামনে অনেক কঠিন সময় ও নানা চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইতোমধ্যে নতুন সরকার ১০০ দিন পার করেছে। এই স্বল্প সময়ের মধ্যে বিরোধী দল ও জোট শরিকদের নানামুখী চাপের কাছে মোদীর সরকারকে কিভাবে আত্মসমর্পণ করতে হয়েছে দ্য ইকোনমিস্টে প্রকাশিত একটি নিবন্ধে তার বিস্তারিত আলোচনা থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। ভারতের অনেকের মতে গত জুন মাসে লোকসভা নির্বাচনের যে ফল প্রকাশিত হয় তা ছিল মোদির জন্য এক চরম দুঃসংবাদ। কারণ এই নির্বাচনে মোদির দল বিজেপির অতীতের দুটি নির্বাচনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। ফলে এবার এনডিএ জোটের অন্য শরিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়েছে মোদি ও বিজেপিকে। প্রবল চাপের মধ্যে থাকলেও মোদি তার দল ও সরকারের এই বিপর্যয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না, বরং নিজের সম্মান রক্ষায় বলেছেন সংখ্যাগরিষ্ঠতা অর্জন নয়, বরং কেন্দ্রে বিজেপি সরকারের ধারাবাহিকতা বজায় রাখাই ছিল এবারে লোকসভা নির্বাচনে তার মূল লক্ষ্য। তবে সেই লক্ষ্য ঠিকই অর্জিত হয়েছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। কারণ ভারতে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে জওহরলাল নেহরুর পর একমাত্র মোদী টানা ৩টি সাধারণ নির্বাচনে জিতে ৩ দফায় প্রধানমন্ত্রী হয়েছেন। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করা ভারতের ১০০ বছর পূর্ণ হবে ২০৪৭ সালে। এখন নরেন্দ্র মোদী তার বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করছেন বারবার। অন্যদিকে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার আসন্ন নির্বাচনের প্রচারণাও শুরু করে দিয়েছে বিজেপি। এই প্রচারণায় বিজেপি স্বাভাবিকভাবেই আগের মতোই উন্নয়ন ও হিন্দু জাতীয়তাবাদকে সামনে টেনে আনছে। নতুন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মোদী তার সরকারের সব মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে এই সময়ের মধ্যে তাদের কাজের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে চান। এজন্য তিনি সব মন্ত্রণালয়কে তাদের গত ১০০ দিনের কাজের ফিরিস্তি তৈরির নির্দেশ দিয়েছেন। স্বাভাবিক দৃষ্টিতে দেখতে গেলে তৃতীয় মেয়াদে মোদীর সরকার আগের ২ দফার মতো খুব ভালোভাবেই চলছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা নয়। মোদী এবার প্রকৃত অর্থেই নানামুখী সংকটে পড়ে গেছেন। এই সংকট কাটিয়ে উঠতে তার এতদিনের অনুসৃত নীতিতে বিভিন্ন পরিবর্তন আনার বিষয়টি সবারই নজরে এসেছে। বিরোধী দল ও প্রেসার গ্রুপের চাপের মুখে তার নতুন সরকারকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ প্রত্যাহার করতে হয়েছে ইতোমধ্যেই। বেশ কিছু হাই প্রোফাইল মামলায় মোদী সরকার ও বিজেপির অবস্থানকে চ্যালেঞ্জ করে নিজেদের শক্ত অবস্থানের পরিচয় দিতে শুরু করেছে ভারতের আদালতগুলো। এমনকি নেতৃত্ব দেওয়ার এতদিনের স্টাইলেও পরিবর্তন আনার জন্য বিজেপি ও সরকারের বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েছেন মোদী। মোদীর সামনে আরও নতুন ঝামেলাও এসে হাজির হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে ৫টি রাজ্যে বিধানসভার নির্বাচন। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের নির্বাচন ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। মোদীর সরকার ২০১৯ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যের আধা স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করার পর প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে বিজেপিকে বিরোধীদের প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর হরিয়ানার রাজ্যে নির্বাচন হবে ৫ই অক্টোবর। এই রাজ্যে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। মহারাষ্ট্র নির্বাচন নভেম্বর মাসে হবে বলে মনে করা হচ্ছে। আগামী জানুয়ারিতে ঝাড়খণ্ড ও ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে বিরোধী দল যে জিতবে তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়।
2014 সালে দিল্লির মসনদে বসার পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে জোটের শরিকদের উপর নির্ভর ও তাদের সাথে ক্ষমতার ভাগাভাগি করতে হয়েছে মোদিকে। কিন্তু নির্বাচনী প্রচারণার সময় মোদি একথাও বলেছেন তিনি একাই 100 এবং বেশ কিছু রাজনৈতিক মিত্রকে প্রয়োজনে একপাশে সরিয়ে দেওয়ার ক্ষমতাও আছে তার। মোদির বক্তব্যের কঠোর সমালোচনা করেছে বিজেপির জন্মদাতা হিসেবে পরিচিত কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। এই সংগঠনের চাপের মুখে মোদিকে তার অঙ্গীকার করা বেশ কিছু রাজনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পথ থেকে সরে আসতে হবে। আগামী দিনে RSS এর পরামর্শ মেনেই তাকে সরকার পরিচালনা করতে হতে পারে। এতে করে মোদির সরকারের কর্মকাণ্ডের গতি স্লথ হয়ে যেতে পারে। এর বিরূপ প্রতিক্রিয়ায় আগামীতে হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক রাহুল ভার্মা। টানা 2 মেয়াদে একচ্ছত্র শাসনের পর নরেন্দ্র মোদি যখন তৃতীয়বার জনগণের ম্যান্ডেট চাইলেন তখন তার সমর্থক ও দলের নেতাকর্মীরা আশা করেছিলেন এবার মোদির জয়ের ব্যবধান আরও বাড়বে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তাদের সেই আশা পূরণ হয়নি, বরং আগের চেয়ে আসন ও ভোট অনেক কমে গেছে। এক দশক ধরে একার শক্তিতে বলীয়ান একটি সরকার পরিচালনার পর বিজেপিকে এখন অন্যের উপর নির্ভরশীল হয়ে দুর্বল একটি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিতে হচ্ছে। এতদিন শরিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছাকে পরোয়া না করলেও এবার সরকার টিকিয়ে রাখার স্বার্থেই এবার তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এর কারণ হচ্ছে 2024 সালের পার্লামেন্ট নির্বাচনে প্রচারণা চালানোর সময় মোদি ও তার সমর্থকদের স্লোগান ছিল এবার তারা 400 আসনের বেশি পাবেন, কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেছে বিজেপি পেয়েছে 240টি আসন। এককভাবে সরকার গঠন করতে লাগে 272 আসন। সরকার গঠন ও প্রধানমন্ত্রী হতে বাকি 32টা আসনের জন্য জোট সঙ্গীদের কাছে ধর্ণা দিতে হয়েছে মোদিকে। কোনো কারণে যদি শরিক দল জোট ছেড়ে যায় বা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এনডিএ জোটের অন্য ছোট দলগুলোর সমর্থন পেতে তাদের কাছে ধর্ণা দিতে হবে। এখন অন্য দলের দয়ার উপর ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। বিরোধীরা এটাকে বিজেপি ও মোদির নৈতিক পরাজয় হিসেবে বর্ণনা করছেন। বিজেপি সরকারের এই দুর্বল অবস্থানটা ইতিমধ্যেই বাস্তবে প্রমাণিত হতে শুরু করেছে। এর প্রমাণটা পাওয়া গেছে ভারতের মুসলিম দাতব্য প্রতিষ্ঠান বা ওয়াকফ বোর্ড আইনের পরিবর্তন বা সংশোধন করার উদ্যোগ নিয়েছে। এর আগের মেয়াদে মোদি সরকার নিজেরা সিদ্ধান্ত নিয়েই তাৎক্ষণিকভাবে সবকিছু করে ফেলত। এবার মুসলিম সংগঠনগুলো ও কয়েকটি বিরোধী দল সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। এমনকি মোদির জোট সরকারের কয়েকটি শরিক দলও আইনটি কার্যকর করার আগে তা পরীক্ষা নিরীক্ষার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানোর পরামর্শ দেয়ায় তা করতে বাধ্য হয়েছে সরকার। এটাকে গত এক দশকে সরকারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের চর্চার পথে একটি বড় বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মোদির সরকার এখন ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারছে না। তাকে জোট শরিকদের কথা শুনতে হচ্ছে, যা প্রবল ক্ষমতাধর প্রধানমন্ত্রী মোদির জন্য একটি বিব্রতকর বিষয় হয়ে উঠেছে। মোদি তার সরকারের সমালোচনা বন্ধ করতে ইউটিউব চ্যানেল সহ ডিজিটাল ও অন্যান্য মিডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যে ব্রডকাস্টিং সার্ভিসেস বিল পাশের উদ্যোগ নিয়েছিল সেটাও থমকে গেছে। গত নভেম্বরে এই বিলের খসড়া প্রকাশ করে সরকার, কিন্তু ক্ষমতাসীন জোটের কয়েকটি শরিক দল ও বিরোধীদের সমালোচনা ও চাপের মুখে চলতি বছরের আগস্ট মাসে তা প্রত্যাহার করা হয়।
মোদীর সরকার আরেকটি উদ্যোগ নিয়েছিল আমলাতন্ত্রের সিনিয়র পদগুলোতে বাইরে থেকে অভিজ্ঞ লোকবল সংগ্রহ করা। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু এই বিজ্ঞপ্তিতে নিম্নবর্ণের হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের আবেদনের কোনো সুযোগ না থাকায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। বিরোধী দল ও বিভিন্ন মহল থেকে বর্ণভিত্তিক জরিপ করার দাবি ওঠে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আরএসএসও এতে সমর্থন দেয়, যা ছিল মোদির জন্য একটি বিব্রতকর বিষয়। এভাবে মোদির সরকার বিভিন্ন ইস্যুতে বারবার বাধাগ্রস্ত হচ্ছে, যা প্রধানমন্ত্রী মোদিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে আগে কখনো পড়েননি মোদি। এটাকে নিশ্চিত পরাজয়ের বৃত্তে আটকে পড়া মোদির একটি ব্যর্থ লড়াই বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।